আমি সহজভাবে বলি, ইউনূস সাহেবকে আমি যতটুকু স্টাডি করেছি, উনি একটি ইন্টারন্যাশনাল ফিগার। উনি কিন্তু তারেক রহমান সাহেবের সাথে আলোচনা করার পরে, এটা আমার অ্যানালাইসিস, আর আমার অ্যানালাইসিস ভুল হয় খুব কম। হ্যাঁ, আমি নিজের প্রতি অবশ্য আস্থা রেখেই বলি, কারণ এই হাসিনা ওয়াজেদ বিদায় নেবে সেটা কেউ বলে না। আমি নয় মাস আগে বলেছিলাম কীভাবে ইউনূস সাহেব আসবে, কী করবে। ওইটা আপনাদের ফেস বাই পিপল আর হলো টেবিল টক ইউকেতে ওটা আসে, এখন দেখতেছে অনেকে। তা আমি অনেকেই বলে যে ইউনূস সাহেব নির্বাচন দেবে না, সত্যি কথা। ইউনূস সাহেব কিন্তু ফেব্রুয়ারি মাসে একটা ইলেকশনে চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন। তারপরে যদি না হয় তাহলে এপ্রিলে যেতে চাবেন, কারণ তার ওয়াদা। আর এপ্রিলের মধ্যে যদি না পারে না, আমার মনে হয় তখন উনি চলে যাবেন। উনি চলে যাওয়ার পর তখন অন্য চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে, পুরো এলোমেলো হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আসবে না, জামাত ইসলাম একদিকে যাবে, এনসিপি একদিকে যাবে, ইলেকশন করতে যাবে। বিএনপি তো ফেব্রুয়ারির জন্য পাগল হয়ে যাবে করার জন্য। আমার মনে হয় ওইটাই আমার চোখে ভাসতেছে, যে এইটা যদি হয়, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত না নিয়ে যার সমস্যাগুলি সমাধান করে, তাহলে আরেকটা যে সরকার গঠিত হবে, ওই সরকারটা কিন্তু আমার মনে হয় না তত ভালো হতে পারে। কারণ এই সরকারের একমাত্র ইউনূস সাহেব ছাড়া কারো কিন্তু গ্রহণযোগ্যতা তত নেই। আর দুই একজনের ছিল, কারো বেশি নেই। আর আগে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে দুই একজন শিক্ষক আছেন, তারা তো ইনশাল্লাহ এমন অপবাদ ইনকাম করেছেন, অর্থাৎ এটা আয় করেছেন ওর মাধ্যমে, কল্পনা করা যায় না। তারপরে কারা আসবে, আমার এটা চিন্তা। সুতরাং কারা আসবে প্রসঙ্গটা তখন আসবে যখন নির্বাচন সরকার ফেল করবে বা নির্বাচন। আমি এই জন্য আপনার আশঙ্কাটা কেন? হ্যাঁ, এই উত্তরে আমি দিয়ে দিচ্ছি। আমার প্রশ্ন, আপনি আরেকটা কথা এখানে বলছেন, নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি সরকার গঠিত হয়, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই নির্বাচনে কিন্তু আবার আমরা কি দেখব, স্বৈরাচার সৃষ্টি করে, ফ্যাসিস্ট সৃষ্টি করে। হিটলারের কথা চিন্তা ভাবনা করেন, একটা পপুলার নির্বাচনের মাধ্যমে, পপুলারিটি নিয়ে হিটলার এসেছিল, কি হয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে। তারপরে আপনি দেখেন হাসিনা ওয়াজেদ প্রথম ইলেকশনটা ভালো, এই নির্বাচনের মাধ্যমে এসে তো এমন একটি ফ্যাসিস্ট হয়ে গেলেন যে হিটলার জীবিত থাকলে তাকে আম্মা বলে সালাম দিত। তাহলে এই যে নির্বাচন শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা করে না, নির্বাচন কিন্তু আবার ফ্যাসিজমও তৈরি করে। সেইখানে কিভাবে প্রতিহত করতে হবে, সেইখানে প্রতিহত করার জন্য ইনস্টিটিউশনগুলোকে আপনার ক্ষমতা দিতে হবে, ইনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, এবং ইনস্টিটিউশনকে যেন মান্য করে এবং তার যা মর্যাদা যেন ক্ষুণ্ণ না করতে পারে, সেই দিকে রাজনীতিটা আপনার অগ্রসর হতে হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রবিজ্ঞানে ছাত্র হিসেবে দেখতেছি, ওদিকে কিন্তু অগ্রসর হচ্ছে না। অনেক এখানে ত্রুটি আছে। এই ত্রুটিগুলিকে আপনার যদি মীমাংসা না করে এই রাজনৈতিক দলগুলো যারা 24-এর অভ্যুত্থানে একই মত নিয়ে অগ্রসর হয়েছে, তাদের কিন্তু আলাপ আলোচনা করতে হবে খোলা মন নিয়ে, এবং তাদের স্যাক্রিফাইস করতে হবে অনেকের, যে এইটা আমার পার্টি থেকে এইটুকু স্যাক্রিফাইস করে আমি জাস্ট দেশের দিকে তাকিয়ে কাজ করতে হবে। ব্যক্তির চেয়ে যে কথা আমরা বলি, দল বড়, দলের চেয়ে জাতি বড়, ওই দিকে তাকাতে হবে। তো সেই দিকে তাকাতে হলে কী করতে হবে, সেদিকে তাকাতে হলে আমার মনে হয় এই এনসিপি, জামাত ইসলাম বলেন, বিএনপি তো বড় রোল প্লে করা উচিত হবে। হ্যাঁ, তারা একত্রিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই যেটুকু আপাতত হতে যাচ্ছে, এইটা কিভাবে কনস্টিটিউশনাল শেপ পায়, রূপ পায়। এখন যে কথা আলতাফ, আমি একটা মিনিট বলে শেষ করছি। আলতাফ সাহেব যে কথা বললেন যে আমার তো তাহলে ওই কনস্টিটিউশনাল রূপটি নিতে হবে, সেই রূপটি কীভাবে নেবে পার্লামেন্ট? এই পার্লামেন্ট কি সেদিকে যাবে যদি না যেতে চায়? কারণ পার্লামেন্টের মেম্বাররা এমন একটা সময় গো ধরে, তাদের স্বার্থে চলে গেলে ওই লিডারকেও তারা মানতে চায় না। শেখ সাহেবকে তারা অনেকে মানেনি। যখন শেখ সাহেব 74-এ যখন বললো যে ভূমি সংস্কার করতে হবে, ল্যান্ড রিফর্মস, কি ওই রিফর্মসে বাংলাদেশে কেউ 100 বিঘার উপর কোনো পরিবার জমি রাখতে পারবে না। ওই পার্লামেন্ট মেম্বাররা যারা শেখ সাহেবের সামনে কথা বলতো না, তারা 32 নং বাসভবনে গিয়ে বলছে, সকালে পেপারে দেখে, যে প্রায় মুজিব ভাই, আপনি কী আইন পাস করবেন? এই জমির মালিক কে? আমি, আমার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যারা আমাকে নির্বাচনে টাকা দিয়ে নির্বাচিত করেছে, আমাদের পক্ষে আমরা আঘাত করব? এটা তো পাস করা মানে আমাদের জমি চলে যাবে। তবে কালকে যদি আপনি বিল উত্থাপন করেন, পার্লামেন্টে পাস না হলে ভোট অফ নো কনফিডেন্সে আপনার পদত্যাগ করতে হবে। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের, দিস ইজ দ্য বিউটি অফ দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। সেটা ফাংশন করে নাই। পরে কী করলো, শেখ সাহেব বললো ওই পরিবার না, কোনো ব্যক্তি বাংলাদেশে 100 বিঘার উপর জমি রাখতে পারবে না। পাস হয়েছে জনতা রিফর্মস, পাস হয় নাই। সিমিলারলি এই পার্লামেন্টে দেখবেন তারেক রহমানের সামনে অনেক এলোমেলো কথা বলে ফেলবে। আমি যতটুকু জানি, এখনই তার অনেক নেতা আছে
থাকে আন্দোলনে আরও আগেই অংশগ্রহণ করতে পারতো, কিন্তু পার্টির ভিতর থেকে অনেক সময় দেখা যায় ওই ইন্ডিয়ার সাথে লাইন দেওয়া হবে, আওয়ামী লীগের সাথে লাইন দেওয়া হবে, অনেকেই জানে এটি। তা আমি একটু শেষ করে দিচ্ছি, একটা পার্টি এত শক্তিশালী পার্টি, আপনারা আমরা সবাই জানি, সেই পার্টি কিন্তু স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে মোবাইল বাহিরে রেখে যেতে হয়েছে স্ট্যান্ডিং কমিটি মেম্বারদের। তাহলে আস্থা কোথায়, বিশ্বাস কোথায়? আমার নিজের পার্টির মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে এরা জাতির জন্য কি করবে? যে এই যে আলতাফ পারভেজ যেটা বললেন যে জুলাই ঘোষণাপত্র যেটা হয় যতটুকু হয়, যদিও দুর্বল বলছেন যে এটা দুর্বল একটা ঘোষণাপত্র হবে, তার কারণ মানে আকাঙ্ক্ষার তুলনায় অতি নগণ্য। তারপরেও যদি তার এই স্বীকৃতি, আইনি স্বীকৃতি বা সাংবিধানিক স্বীকৃতি না থাকে, তাহলে তো ওই কাগজের কোনো মূল্য নেই। এরপরেও যদি যারা ক্ষমতায় আসবে তারা এসে যদি এইটা বাস্তবায়ন না করে, ইভেন আইনি স্বীকৃতি থাকার পরেও, আইনে তো আমাদের দেশে কত কিছুই আছে, বাস্তবায়ন তো করে না, যে করবে এর কোনো নিশ্চয়তা আছে? আর যদি না করে তাহলে কি হবে? ওকে, আমার মনে হয় এক্ষেত্রে একটা আশার ব্যাপার আছে। সেটা হলো ইতিহাস তো এগোয় এবং কোনো আন্দোলনই ওই অর্থে ব্যর্থ হয় না। 24-এর আন্দোলনও ওই অর্থে ব্যর্থ নয়, এমনকি এই নগণ্য জুলাই ঘোষণার পরেও। যদি জুলাই ঘোষণার সংবিধানে অন্তর্ভুক্ত নাও হয়, যদি এর আইনি জোর নাও থাকে, কিন্তু গত বছর জুলাই আগস্টে যেই দাবি দেওয়াগুলো সমাজে ছিল, সেগুলো কিন্তু বীজ আকারে সমাজে থেকে যাবে। ফলে আগামীতে যেই সরকারই আসুক,